সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয় অবশেষে গণহত্যার রাষ্ট্রীয় স্বীকৃতি। আর এ নিয়ে আমাদের সাথে আলোচনায় উপস্থিত রয়েছেন সুলতানা কামাল, মানবাধিকার কর্মী, রয়েছেন নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এবং এসআই অবসরপ্রাপ্ত মোহাম্মদ শাহজাহান মিয়া, সাবেক ওয়্যারলেস অপারেটর, রাজারবাগ। দর্শক, আপনাদের জানিয়ে দিই, আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন। সেজন্য আমাদেরকে ফোন করতে হবে, যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তা আমরা আলোচনা শুরু করার আগে দেখে নেব এই মুহূর্তের প্রধান শিরোনামগুলো। প্রথমবারের মতো জাতীয়ভাবে গণহত্যা দিবস পালন, আগামীতে আরও বড় পরিসরে আয়োজনের প্রত্যাশা, শহীদদের স্মরণে রাজধানীতে নানা কর্মসূচি। 25শে মার্চের ভয়াবহতায় এখনও অশ্রু ভেজা স্বজনরা, দাবি বিশ্বজুড়ে স্বীকৃতির। কাজ শুরু করেছে জাতিসংঘে বাংলাদেশ মিশন। সিলেটে জঙ্গি আস্তানার কাছেই পরপর দুটি গ্রেনেড হামলা, 2 পুলিশ সহ নিহত 3। এখনও অভিযান চলছে, আটকে পড়াদের উদ্ধার। জঙ্গিদের সংখ্যা এখনও নিশ্চিত নয়, ব্রিফিংয়ে সেনাবাহিনী। বিমানবন্দর সড়কের ঘটনা আত্মঘাতী, জানালেন ময়নাতদন্তকারী। আবারও প্রত্যাখ্যান ডিএমপি কমিশনারের। এবং ডাম্বুলায় প্রথম ওয়ানডেতে তামিমের সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে 325 রানের টার্গেট দিল বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে টাইগারদের সর্বোচ্চ সংগ্রহ, 3 উইকেট হারিয়ে চাপে স্বাগতিকরা। এখন অবশ্য 5 উইকেট হারিয়েছে। আমরা চলে আসি আমাদের আলোচনায়। আজ ভয়াল 25শে মার্চ। 1971 সালের এই রাতে ভয়াবহ নৃশংস গণহত্যাটি চালিয়েছিল পাকিস্তান সেনাবাহিনী। অপারেশন সার্চলাইট নামে ঝাঁপিয়ে পড়েছিল নিরীহ বাঙালির উপর, এবং ধারণা করা হয় যে 1 লক্ষ বাঙালিকে তারা এক রাতেই ঢাকা শহরে হত্যা করেছিল। তো সেই দিনটি এতদিন আমরা পালন করে আসছিলাম কাল রাত হিসেবে, কিন্তু এবার থেকে এটি রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে গণহত্যা দিবস হিসেবে। এটি আমাদের একটি অর্জন আমি বলবো। এখন আমরা তাকিয়ে আছি কবে বিশ্ব এই গণহত্যার স্বীকৃতি দেয়। তো আমি প্রথমেই সুলতানা কামাল, একজন মানবাধিকার কর্মী হিসেবে আপনার কাছে জানতে চাইব এই গণহত্যার আপনার অভিজ্ঞতা, এবং এই যে গণহত্যা দিবস আমরা পালন করলাম এবছর থেকে, এটির তাৎপর্য। ধন্যবাদ। যেহেতু আজকে 25শে মার্চ, সেই গণহত্যা দিবস, প্রথমেই 71-এর যে শহীদদের কথা আমরা প্রতিনিয়তই স্মরণ করি, কিন্তু আজকে বিশেষভাবে তাদের স্মরণ করার দিন। তাদের প্রতি আমার গভীরতম শ্রদ্ধা নিবেদন করে আমার কথা শুরু করতে চাই। এটা বলার তো অপেক্ষা রাখে না যে 71-এ পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছিল সেটা ইতিহাসের বর্বরোচিত এবং নৃশংসতম হত্যাকাণ্ডগুলির একটি। সে ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। আপনি আমার কাছে আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে কথা বলতে বলেছেন। সেই সময় আমার বয়স ছিল 21 বছর। বিশ্ববিদ্যালয়ের একেবারে শেষ পর্যায়ের ছাত্রী আমি। আমাদের মাস্টার্স পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হচ্ছে, এবং তার কিছুদিন আগে থেকেই তো যে গণ আন্দোলনের যেই একটা বিরাট তরঙ্গ সব জায়গায় ছড়িয়ে পড়ছিল ক্রমশ, সেটার মধ্যে তো আমরাও একেবারে এমনভাবেই নিমজ্জিত হয়েছিলাম, এমনভাবেই সম্পৃক্ত হয়ে গেছিলাম যে প্রতিদিনই আমাদের মিটিং, মিছিল, শোভাযাত্রা, বঙ্গবন্ধুর ভাষণ শোনা, এবং যেহেতু আমাদের বাড়িটা বঙ্গবন্ধুর বাড়ির একই রাস্তায়, প্রতিটি মিছিলের সঙ্গেই আমরা প্রায় একীভূত হয়ে যেতাম, প্রতিটি মিছিলের সঙ্গেই একাত্ম হয়ে যেতে হতো। এবং বঙ্গবন্ধু মাঝে মাঝে তার বাড়ির দরজায় এসে তাদের সঙ্গে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করতেন। কখনো কখনো পাবলিক অ্যানাউন্সমেন্টের যে বিষয়টা ছিল সেটার মধ্যে দিয়ে কিছু কিছু কথাবার্তা বলতেন, এবং একেবারে ঢেউয়ের মতো একের পর এক মানুষ তার বাড়িটাকে দেখা দিয়ে আবার চলে যাচ্ছে, যেন একটা তীর্থভূমিতে সেটা পরিণত হয়েছিল। তো 25 তারিখের সন্ধ্যাবেলায় আমাদের একটা নিজেদের মধ্যে একটা আলোচনার ব্যাপার ছিল, কারণ আমরা কিছু কিছু কর্মসূচির মধ্যে ছিলাম। আমার মা সেদিন রাজারবাগে গেছেন মহিলা সংগ্রাম পরিষদের সভাটা করতে নারীদেরকে নিয়ে,
এবং আমরা আমাদের সাংস্কৃতিক কিছু কর্মকাণ্ডের ব্যাপারে আলোচনা করার জন্য আমাদের কিছু বন্ধু বান্ধব নিয়ে আমাদের বাড়িতে আলোচনায় বসেছিলাম। সন্ধ্যার কিছু আগে থেকে দেখলাম যে তখন এত বাড়িঘর 32 নম্বর রাস্তায় হয়নি। বঙ্গবন্ধুর বাড়ির সামনেই যে লেকটা, তারপরেই যে বিল্ডিংটা ছিল সেটা ধানমন্ডি গার্লস হাই স্কুল ছিল। সেখানে দেখি বিকেল থেকে কিন্তু মেশিন গান ফিট করা হচ্ছে, পুরা ছাদে সেনাবাহিনীর সদস্যরা মেশিন গান ফিট করছে এবং লেকের ধারে ধারে পাড়ে পাড়ে বন্দুক নিয়ে, যেটাকে ওরা বলে যে পজিশন নিয়ে বসা, সেইভাবে বসে তারা কোনো একটা কিছু ঠিকঠাক করছে। তো আমরা যখন একবার বার হয়ে এটা দেখলাম, দেখে নিজেদের মধ্যে আমরা কথা বলা বলি করছি যে এরা কি একেবারে উন্মাদ হয়ে গেল, যেইভাবে ওরা মেশিন গান ফিট করেছে, যেভাবে ওরা সেনাবাহিনীর পজিশন নেওয়াচ্ছে, ওরা কি এখান দিয়ে যেই মানুষ যাবে তাকেই মারবে, কিংবা এই বন্দুক কাকে মারবে তারা? মানে তখনও আমাদের মাথার মধ্যে এই বিষয়টা কোনোভাবেই প্রবেশ করতে পারে নাই যে আসলেই সাধারণ মানুষকে হত্যা করার জন্যেই তারা, কিংবা কোনো একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এই কাজটা করছে। তো করতে করতে তো রাত 12টা বাজলো। রাত 12টা বাজার সঙ্গে সঙ্গে আমাদের ইলেকট্রিসিটি চলে গেল এবং আমার ভগ্নিপতি চট্টগ্রাম থেকে ফোন করছেন তখন যে কি অবস্থা, মা কোথায়, তোমরা কেমন আছো? তো আমি যখন বললাম ভালো, বলে না ভালো না, খুব সাবধানে থাকো, অবস্থা কিন্তু ভালো না। কারণ তার কাছ থেকে অনুমতি নিয়ে কালুরঘাটে কিন্তু ওই বাংলাদেশ বেতারের ঘোষণাটা দিতে হান্নান সাহেব, বেলাল মোহাম্মদ ওনারা কিন্তু গেছেন, কাজে উনি জানতে পেরেছেন বিষয়টা। এবং সেই মুহূর্তে টেলিফোনটাও চলে গেল এবং একই সঙ্গে ভয়ঙ্কর রকম একটা বন্দুক, যে তখন পর্যন্ত মেশিন গানের শব্দ কিন্তু মুর্শেদ আমরা চিনতে পারতাম না, একদম একই সঙ্গে গোলাগুলির শব্দ শুরু হলো। এবং তার কিছু সময় পরেই পিলখানা, যেহেতু আমাদের বাড়ির খুব কাছে, পিলখানায় আমরা বুঝতে পারছি যে কামান মারা হচ্ছে এবং কামানের বিপরীতে আমরা রাইফেলের শব্দ শুনতে পাচ্ছি। এই যে কামান চলছে এবং রাইফেল চলছে, কামান চলছে, এদিকে বঙ্গবন্ধুর বাড়ির দিকেও প্রচন্ড রকম মারামারি। আমাদের বাড়ির কাছে যে ব্রিজটা রয়েছে সেখানে কিছু লোক দৌড়ে চলে যাওয়ার চেষ্টা করছে, এর মধ্যে গোলাগুলিও হলো, মাগো বলে কেউ পড়ে গেল। এবং পরবর্তী সময় জেনেছিলাম ওটা পানাউল্লাহ সাহেবের ছেলে খোকন, যে সে ওই ব্রিজের উপরে মরে পড়েছিল। আরো কয়েকজন ছিল, কিন্তু খোকনকে আমরা একমাত্র চিনতাম বলে জানতে পেরেছি। এবং সকালবেলা উঠে ততক্ষণে তো আমরা জানতে পেরেছি যে সামরিক বাহিনী ওখানে আঘাত হেনেছে এবং সবাইকে বলা হচ্ছে বাড়ি থেকে বার না হতে। পিলখানার শব্দ তখনও আমরা শুনতে পাচ্ছি, কিন্তু পাশের বাড়ি থেকে শুরু করে ফিসফিস ফিসফিস করে একজন একজন করে জানতে পারছি যে প্রত্যেকটা বাড়িতেই আক্রমণ হচ্ছে। আমাদের ঠিক বাড়ির সামনে একটা আন্ডার কনস্ট্রাকশন বাড়ি ছিল, সেখানে সেই বাড়ির দারোয়ান একটা কালো পতাকা তুলেছিল। তখন অনেক বাড়িতেই কালো পতাকা তোলা হয়েছিল, সেই দারোয়ানকে গুলি করে মারা হয়েছে। তার মানে, এবং সেই সময় ক্রমশ কিন্তু খবর আসছে যে বিশ্ববিদ্যালয়ের উপরে আক্রমণ হয়েছে, ডক্টর জিসি দেবকে মেরে ফেলা হয়েছে, ডক্টর মনিরুজ্জামানকে মেরে ফেলা হয়েছে, ডক্টর গুহ ঠাকুরতাকে তখন আমরা শুনেছি যে মেরে ফেলা হয়েছে, এবং এরকম আরো অনেকের নামটা, মধুদাদের কথা শুনতে পাচ্ছি, বাসুদেব যিনি আমাদের বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের মেয়েদের কাপড় চোপড় ধুয়ে দিতেন, দেখে তার নামও আমরা জানতাম। ওখানকার যারা কর্মচারী ছিলেন, তৃতীয় শ্রেণীর কর্মচারী, চতুর্থ শ্রেণীর কর্মচারী, অনেককে ব্যক্তিগতভাবে চেনা ছিল, নাম জানা ছিল, তাদের কথা শুনছি। এবং প্রচন্ড যে একটা আক্রমণ শুরু হয়ে গেছে সেটা আমরা 26 তারিখ ভোরবেলা থেকে জানতে পারি, কিন্তু তখনও বঙ্গবন্ধুর কি হয়েছে বা তার পরিবারের কি হয়েছে সেটা কিন্তু বুঝতে পারছিলাম না। তো যাই হোক, পত্রিকায় তো ছবি এলো যে তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে, সেরকম একটা অবস্থা। আর ওই সময়েই আমাদের কিন্তু ধারণার মধ্যে চলে এলো যে একটা প্রচন্ড রকম, মানে নিঃশেষ করে দেওয়ার জন্য যে আক্রমণ করা, সেটা কিন্তু শুরু হয়ে গেছে। কারণ চতুর্দিক থেকে আক্রমণের যে একটা বিরাট ধাক্কা, বিরাট একটা, মানে কি বলবো, যে আঘাতের যে একটা ভারী একটা বোধ, সেটা কিন্তু সব জায়গায় তখন শুরু হয়ে গেছে। এবং নিজেদের মধ্যে খুবই ফিসফাস করে জানালা দিয়ে একটু একটু করে কথাবার্তা বলা, সবাই যার যার বাড়িতে নিশ্চুপ হয়ে বসে আছে। সে যে একটা কি ভয়ঙ্কর অবস্থা, যেটা যে এখন যে গণহত্যার যেই সংজ্ঞার মধ্যে এসেছে যে ভীষণভাবে শারীরিক এবং মানসিক আঘাত, মানসিক আঘাতটা যে কি পরিমাণ, কোন মানে পর্যায়ে মানুষকে করা হয়েছে, একটা অপমান বোধ, একটা অসম্মান বোধ, একটা এমন একটা বোধ যে আমার জীবনের কোনো নিরাপত্তা তো নাই, আমার বাড়িঘর আমাকে নিরাপত্তা দিতে পারে না, আমার মা বাবা আমাকে বাঁচাতে পারে না, আমি সন্তান হয়ে মা বাবার নিরাপত্তা বিধান করতে পারি না। মানুষের যে একটা ইন্টিগ্রিটি যেটাকে বলে, ব্যক্তিগত সত্তার যে একটা পবিত্রতা, ব্যক্তিগত সত্তার যে একটা নিরাপত্তা, সেটাকে ভেঙে দেওয়ার যে একটা প্রক্রিয়া এবং একটা
মানে কর্মকাণ্ড, এটা যারা 71-এ সেই সময় না থেকেছে তাদেরকে কিন্তু বোঝানো যাবে না। ধন্যবাদ আপা। আমি বাচ্চু ভাই আপনার কাছে আসবো। একজন রাজনৈতিক কর্মী হিসেবে এবং পরবর্তীতে আপনি একজন বীর মুক্তিযোদ্ধা হয়েছিলেন এবং পুরানা পল্টনে আপনারা থাকতেন, আপনার অভিজ্ঞতা যদি একটু বলেন। আমাদের ধরো 25 তারিখের কথাই বলি, তার আগে তো 1 তারিখ থেকে ধারাবাহিকভাবে আন্দোলন চলছিল। সেখানে ছাত্র সংগ্রাম পরিষদের এবং সংগ্রাম পরিষদ, যেটি রাজনৈতিকভাবে আওয়ামী লীগের নেতৃত্ব হয়েছিল, সেইটার একটা বড় ভূমিকা ছিল। ঢাকা সহ সারা দেশে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় ছোট ছোট কমিটি করে দেওয়া হয়েছিল। সেই কমিটিগুলি দিনের বেলা শ্রমিকদেরকে নিয়ে, সাধারণ মানুষদেরকে নিয়ে, পেশাজীবীদেরকে নিয়ে মিছিল করতো, জনসভা যেত, মশাল মিছিল করতো, আর রাতের বেলা পাহারা দিত যেন লুটপাট না হয়। এবং সেই জন্য খুব শৃঙ্খলার সাথে এটা হচ্ছিল। এমনকি আমাদের শাহজাহান ভাই এখানে আছে, রাজারবাগের পুলিশ লাইনের সাথে কিন্তু আমাদের আমি পল্টন যেহেতু, জোনাকি যেহেতু এবং ফকিরাপল্লী অঞ্চলটা, আমাদের সাথে একটা যোগাযোগ ছিল। যোগাযোগটা এইভাবে ছিল যে পুলিশের বিভিন্ন সদস্য এসে আমাদেরকে, এসআর চৌধুরী বলে একটা দোকান ছিল জোনাকির ঠিক উল্টো দিকে, ওইটা আমাদের একটা মিটিং পয়েন্ট ছিল। ওখানে একটা মেসেজ দিত কি কি তারা শুনে, তাদের তো অস্ত্র আছে, ত্রিল আছে, আমরা কি হতে পারি, কিন্তু আমরা কিছুই বুঝতে পারিনি। তবু 25 তারিখের দিকে আমরা ভাবলাম যে একটু বঙ্গবন্ধুর ওখানে যাই। তো তখন আমরা 32 নম্বরে গেলাম। 32 নম্বর পৌঁছাতে পারি নাই, কারণ 8টা বাজে এই শুক্রবারের ওখানে আমরা থেমে গেছি। তো ওখানে অনেক লোক, আমাদেরকে শ্রমিক লীগের মানন ভাই বললো যে বাচ্চু এখানে থেকে লাভ নেই, তোমরা যারা যে যে এলাকায় আছো তারা সবাই যার যার মতো করে এলাকায় যাও, গাছ টাছ কেটে। আওয়ামী লীগ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, সংগ্রাম পরিষদের কাজ হচ্ছে এখন বিভিন্ন এলাকায় রাস্তাঘাট বন্ধ করে দেওয়া, সেনাবাহিনী সম্ভাব্য আক্রমণ করবে। আমাদের ধারণা কি আক্রমণ করতে পারে, যেটা লুলু আপা বলছেন। আমরা ওখানে যে গাছ কেটেছি, তারপরে তখন রাস্তা উন্নয়ন করার জন্য বড় বড় পাইপ নিয়ে আসছিল সুয়েরেজের, সেগুলো দিয়ে শ্রমিকদেরকে সাথে নিয়ে হাজার হাজার মানুষ কাকরাইল থেকে একেবারে ফকিরাপুর পর্যন্ত, তারপরে আবার ধরো মগবাজার একদল, ফার্ম গেট একদল, সব জায়গায় যেমন ধানমন্ডি, শুক্রবাদ, সব জায়গায় কিন্তু ব্লকেটগুলি তৈরি করেছে। এটা নেতৃত্ব, আন্দোলন পরিচালনাকারী যে নেতৃবৃন্দ ছিলেন তাদের হুকুমেই হয়েছে। রাত্রে 11টা 30-35-এর দিকে কাকরাইল মসজিদের সামনে লাইট নাই তখন, এর মধ্যে গুলিগালা শুরু হয়েছে, ব্যাপক গোলাগুলি হচ্ছে। আমরা রাস্তায় শুয়ে আছি, আমাদের হাতে ছোট ছোট কয়েকটা হাত বোমা আছে, পেট্রোল বোমা, আর তো কিছু নেই। এখন আমাদের ওই ম্যাগনিচিউড তো জানি না কি ম্যাগনিচিউড এই অ্যাটাকটা হতে পারে, এই অফেন্সটা হতে পারে। হঠাৎ করে একটু নাড়াচাড়া, জানতো একটা শব্দ, ঘর 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 করে, এরকম মনে হলো যে কিছু একটা নড়ছে। আর আমরা এর আগে ট্যাঙ্ক কিন্তু সামনাসামনি দেখিনি, আমরা কিন্তু সিনেমায় ট্যাঙ্ক দেখেছি, কামানও দেখিনি। তো হঠাৎ করে একটা প্রচন্ড জোরে শব্দ হলো। আমরা ছিলাম নর্থ সাউথ রোডের ওখানে, বিজয়নগরের ওখানে, পুরোটা কাঁপছে বাড়িটা, কিন্তু উপর দিয়ে দিয়ে শেলগুলি পড়তেছে বিভিন্ন বাড়ি ঘরে। তারপর দেখি দুপাশে আগুন দিতে দিতে ওরা এই কাকরাইল মসজিদের ওখান থেকে, বিচারপতি ভবনের ওখান থেকে আমাদের দিকে এগোচ্ছে। তো আমরা দ্রুত স্থান ত্যাগ করি, আমাদের ব্যারিকেড তারা 15-20 মিনিটের মধ্যে সরিয়ে ফেলে তারা ইয়ের দিকে চলে গেল, জোনাকি ফেলে দেখি ফকিরাপুর গেল। আমরা তখনও বুঝতে পারতেছি না ঘটনাটা কি। ততক্ষণে ফার্ম গেটের ওখান থেকে গোলাগুলি শব্দ, মগবাজার চারিদিক থেকে গোলাগুলি শব্দ ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি দৌড়ে, আমার বন্ধু হাসান আছে, আমি বেবি হাসান, আমরা একটা বাসায় উঠলাম, হাসানের বাসায় উঠে তাকিয়ে থাকলাম কি করে, দেখলাম যে ওই রাস্তাটা ধরে তারা দুই পাশে আগুন দিচ্ছে আর গুলি করছে। সাধারণ যে শ্রমিকরা আছে, যাদের ছোট ছোট ঘর ছিল, তারা ওদেরকে চোখে নিচে ঢুকেছিল, ওগুলি পোড়াচ্ছে আর মারছে, আর দুই পাশের ঘর বাড়িতে প্রচন্ড গোলাগুলি করছে। হঠাৎ করে দেখলাম যে তখন 12টা নাগাদ হবে, প্রচন্ড রকম শব্দ রাজারবাগ থেকে, এবং ব্যাপক শব্দ, ব্যাপক গোলাগুলি। তখন বললাম যে রাজারবাগ আক্রান্ত হয়েছে, রাজারবাগে পুলিশ পাল্টা আক্রমণ করেছে, প্রতিহত করছে। আমরা একটু সাহসী হলাম যে আমাদের পক্ষেও 2-1টা গোলাগুলি হচ্ছে, কিন্তু এতই অপ্রতুল যে সেটা পরে বুঝতে পেরেছি। মোর্শেদ এই সারাটি রাত কিন্তু লড়াই করেছে আমাদের পুলিশ ভাইরা। ভোর রাতের দিকে পুলিশ ভাইরা যখন না পেরে উইথড্র করে চলে আসছে, তখন কারো গায়ে গুলি লেগেছে, কেউ নগ্ন, কেউ হয়তো একটা ছোট্ট হাফ প্যান্ট পরা, কেউ হয়তো লুঙ্গি পরা, হাতে রাইফেল, কিছু গুলি। আমরা তাদেরকে কাপড় চোপড় দিয়েছি, কাউকে কাউকে খাইয়েছি, পর্যটন গলির মধ্যে লাইন, সেগুনবাগিচা, শান্তিনগর, এসব জায়গায় আরো গুলি রেখেছি কিছু কিছু জিনিস। তো ভোর 5:30-6টার দিকে হঠাৎ করে দেখলাম যে গোলাগুলিটা একটু কমে এসছে রাজারবাগে, কিন্তু চলছে সারা শহরে। পিছন দিকে এর মধ্যে আগুন দেখেছি সব দিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়, পুরান ঢাকা, মালিবাগ, মগবাজার, সব দিকে, রাজারবাগ, ইপিআর। পরে শুনেছি ইপিআর ঢাকা বিশ্ববিদ্যালয়, বোঝা তো যায়নি রাতের বেলা কোথায় এত আগুন, চারিদিকে এত গোলাগুলি। তো তারপরে হঠাৎ করে সকালবেলা আলোটা ফুটার পর ওই দিনে আমাদের এই মসজিদগুলোতে আজান পড়েনি, সকালবেলা আজানটা পড়েনি। সো আমরা বুঝতেও পারছি না কয়টা বাজে।
ছাদের উপর বসে আছে, হঠাৎ দেখি কয়েকটা ট্রাক আসলো, সে ডেড বডি যেগুলি পড়ে আছে বিভিন্ন জায়গায়, এই ডেড বডিগুলি তুলে তুলে ট্রাকে করে নিয়ে গেল। ওই ডেড বডিগুলি যখন যাচ্ছে ফকিরাপুল থেকে উল্টো দিকে আবার কাকরাইয়ের দিকে চলে যাচ্ছে, এবং আর্মির হাঁটাচলা দেখছি বিভিন্ন সময়। মাইকে একটা ভাঙা ইয়েতে কারফিউর ঘোষণা দিচ্ছে। তখন আমরা বুঝলাম যে কত লোক মারা যাচ্ছে এবং অগণিত, এটা বুঝতে পারলাম। তখন রাজারবাগের ঘটনা যাই না। 26 তারিখ সারাদিন কিন্তু এরকম চলেছে। 26 তারিখ বিকেল 3:30টার সময় আব্দুল হান্নান বঙ্গবন্ধুর পক্ষে এই স্বাধীনতার ঘোষণাটা পাঠ করলো চট্টগ্রাম রেডিও থেকে। তারপর পরে কিন্তু এটা বন্ধ হয়ে গেল। আমরা তখন ঠিক করলাম রাজারবাগে একটু যাই। তো ওই এখন যে ভাসানী মিলনায়তনটা আছে শান্তিনগরে, ওইটা পাশ দিয়ে ছোট গলি, ওইটা দিয়ে গেলে মোস্তফাদের, গোলাম মোস্তফাদের বাড়ি। ওই বাড়ির পাশে দাঁড়িয়ে দিলাম রাজারবাগের পুলিশ লাইনের ওই তার কাটা খুব ভাঙাচোরা এবং নালা আছে, ওখানে বেশ কয়েকটা ডেড বডি পড়া পুলিশ ভাইদের, আর ভেতরে দেখলাম পুড়ছে, তখন ধোঁয়া হচ্ছে। আমি না এরকম ভয়াবহ দৃশ্য চলচ্চিত্রে দেখেছি। ধরেন কারো হাত ঝুলে আছে, কারো পা, কারো পেট ফেটে গেছে। এই আমাদের চিন্তাটা হলো এটার তো একটা রেজিস্ট্যান্স করা দরকার। কিন্তু 26 আমাদের তো অস্ত্র নাই। ওই 7টা অস্ত্র তখন আমি পুলিশ থেকে পেয়েছিলাম, ওনারাই দিয়ে গিয়েছিল। আর আমাদের সেভাবে ট্রেনিং নাই। আমরা শুধু 303 কিছুটা চালাতে, তাও ডামি রাইফেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিখেছিলাম, অরিজিনাল রাইফেল না। আর আমার একটা ক্যাডেট ট্রেনিং ছিল। কিন্তু এটা তো এনাফ না। আর যেই অস্ত্রের ঝঞ্ঝনানি দেখেছি, যে অস্ত্র আমরা দেখেছি তাদের হাতে, চিনিও না। পরে শুনেছি এটা এমএমজি, ওটা এইচএমজি, এটা 303 চিনেছি, তো অটোমেটিক রাইফেল। এবং 26 পুরো রাত এরকম গেছে। 27 তারিখে কারফিউ উইথড্র হয়েছে সকাল 10টার দিকে খুব সম্ভব, এবং 10টা থেকে 2টা 4 ঘন্টার জন্য আমরা দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে মানে একটু বেরোলাম। বেরিয়ে যে ভয়াবহ দৃশ্য দেখেছি, একেবারে শাহবাগের এখান থেকে শুরু করে ইকবাল হল সহ ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো এলাকায়, জগন্নাথ হল সহ, এবং এই হাত মাটির নিচ থেকে বেরিয়ে এসছে, এসব দেখে আসলে আমাদের এক ধরনের ট্রমা, আমাদের একটা ট্রমাটিক অ্যাটাক হয়েছে। কিন্তু সত্যি কথা বলি, আমরা কিন্তু যদি বলি যে না শুধু ক্ষোভ হয়েছে তা না, আমরা ভীত সন্ত্রস্ত হয়েছে। তবে প্রতিশোধের একটা ভাবনা আমাদের মধ্যে এসছে। আমরা তখন তাড়াতাড়ি আবার পল্টন ফিরে যেয়ে বিছানার মধ্যে করে রাইফেলগুলি নিয়ে নিয়ে নদী পার হয়ে জিঞ্জিরা চলে গেলাম। ওই জিঞ্জিরাতে যে ওনাদের যে সিপাহীরা আছে, তারা ইপিআর এর বা বিডিআর পরে যারা হয়েছে সেই সিপাহীরা, তারা আমাদেরকে ট্রেনিং দেওয়া শুরু করলো জিঞ্জিরা এবং ওই অঞ্চলে। সেটা তো পরে আপনারা শুনেছেন যে 2 এপ্রিলে একটা আরো ভয়াবহ গণহত্যা হয়েছে। এবং এই যে বলছিলেন আপনি, হেরাল্ড সিডনি ট্রিবিউনে লিখেছিল যে 10,000 থেকে 1 লক্ষ লোক মারা গেছে। নিউ ইয়র্ক টাইমসে লিখেছিল 29শে মার্চের কথা আমি বলছি, 10,000 লোক মারা গেছে। লা মন্ডি থেকে শুরু, আপনি যেই পত্রিকা ইন্টারন্যাশনাল খোলেন না কেন, প্রতিটিতে আমরা ধরে নিলাম 10,000ই মারা গেছে। কথা বলছি। এখন মোর্শেদ, আমরা ভাবি 10,000 লোক এই সামনের ময়মনসিংহ রোডে পড়ে আছে, এই রাস্তায় তো জায়গা হবে না। বুঝলেন, সোনারগাঁ থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত 10,000 লোকের ব্রেড বলে জায়গা হবে না। এই লোক এবং পরবর্তী পর্যায়ে 30 লক্ষ লোক মারার অধিকারটা কে দিয়েছিল তাদের? এই ভয়াবহ ঘটনার অধিকারটা কে দিয়েছিল? মানুষকে পুড়িয়েছে, কিন্তু জ্যান্ত মানুষকে ঘরের মধ্যে। এগুলো মানে মানুষকে যে কি অবমাননা যেটাকে বলে, একেবারে বিশ্বাস মানে করা যায় না। মানবেতর একটা জায়গা। ওনারা ভালো বলতে পারবেন রাজারবাগের সেই ভয়াবহ ঘটনা, আগুন দিয়ে কিভাবে মেরেছে। রেল লাইনের পাশের বস্তিতে, রেল লাইনের পাশে, রাস্তার দুই পাশে ছোট ছোট বস্তি ছিল, চায়ের দোকান আছে না, তারপরে আমাদের এখানে স্টেশনে ছোট ছোট, তখনকার আমরা যেটা বলতাম যে গ্রোসারি শপ যেটা বলি ইংরেজিতে, বা বাজে মারের দোকান বলতাম, ইত্তেফাক অফিসের সামনে একেবারে, এবং দুই পাশে সমস্ত এই বাচ্চা বাচ্চা ছেলেগুলিকে গুলি করে তারা মেরেছে। আমি এখন একটু মোহাম্মদ শাহজাহান মিয়া আপনার কাছে আসবো। আপনি রাজারবাগ পুলিশ লাইনের ওয়ারলেস অপারেটর ছিলেন, একদম প্রত্যক্ষদর্শী আপনি, এবং রাজারবাগ থেকে কিন্তু প্রথম প্রতিরোধটা এসেছিল 25শে মার্চ রাতে। ওয়ারলেসে আপনি বঙ্গবন্ধুর ভাষণ, সেটাও আপনি শুনেছেন। প্রথম ভাষণ বলতে আমি বোঝাচ্ছি প্রথম যে স্বাধীনতার ঘোষণা, যেটা উনি ওনার বাসা থেকে দিয়েছিলেন। আপনি একটু আপনার অভিজ্ঞতা যদি বলেন। আমরা পুলিশ প্রতি একটা আস্থা ছিল বঙ্গবন্ধুর আগে থেকেই। কেননা আমাদের পুলিশের যে প্রধান, তিনি কিন্তু ইন্সপেক্টর জেনারেল পুলিশ তসলিম আহমদ সাহেব বঙ্গবন্ধুর একান্ত আন্তরিক লোক ছিলেন। যার ফলে 1 তারিখ থেকে যে অসহযোগ আন্দোলনটা হচ্ছে, সেই আন্দোলনটার মনে হইতেছে যে আমরা পুলিশরাই ভলান্টিয়ার সার্ভিস দিছি। আমরা ল অ্যান্ড অর্ডার মেনটেন করিনি, আমরা কিন্তু ভলান্টিয়ার সার্ভিস দিচ্ছি। এত মিছিল, এত মিটিং, এত শান্তিপূর্ণভাবে হয়েছে, যেখানে কোনো বিশৃঙ্খলা নাই। কারণ পুলিশরা তো এদিন টর্চার করতে করে যায় না। তখন তো পাকিস্তানের পুলিশ না, তখন বঙ্গবন্ধুর পুলিশ।
এরপরে 7ই মার্চ যখন বঙ্গবন্ধু আরো একটা কথা বললেন, কারণ ওনার একটা বড় একটা আস্থা আসছে যে 7ই মার্চের পরে হয়তো বা উনাকে মেরে ফেলবে, নয়তো বা উনাকে বন্দি করবে। এই ধরনের কিন্তু একটা ওনার ধারণা এসে গেছে, যার ফলে ওনার বক্তব্যের শেষ প্রান্তে একটা কথা বলছেন যেটা আমার কিন্তু হৃদয়, আমি কিন্তু তখন বঙ্গবন্ধু মঞ্চে অতি কাছাকাছি অবস্থান করছি, আমি ওয়ার্ল্ড সেট নিয়ে আমার দায়িত্ব ছিল, এবং উনি কি কথাগুলো বলেন, গুরুত্বপূর্ণ কথাগুলো আমাকে যেন আমি সেটা আবার ট্রান্সক্রিপ্ট করে জানাই, সেই ব্যাপারে আমার তখন এডিশনাল এসপি ছিল এস এম শাহজাহান সাহেব, যিনি পরবর্তী আইজি ছিলেন, উপদেষ্টা ছিলেন। উনি আমাকে বলেন, ওনার নামও শাহজাহান, আমার নামও শাহজাহান, তো মোটামুটি আমাকে খুব স্নেহ করতেন। তা শাহজাহান বলো তুমি টাইম টু টাইম ওই ওনার ভালো বক্তব্যগুলো তুমি একটু রিলে করে শুনাইও। তা উনার বক্তব্যে তো আমরা সবাই জানি, ইতিহাস সবাই যখন উনি একটা কথা বললেন সেটা অত্যধিক বিদারক আমার কাছে, যে আমি যদি হুকুম দিতে নাও পারি, তোমাদের কাছে যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করবা, মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশে মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবার সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবার সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম। এই কথাগুলো কিন্তু যখন বলছে লক্ষ লক্ষ জনতা, তখন বইটা দিয়া এবং লগি দেয়া, লগি তো বাসের লগি যেটা আর কি, ওইটা দিয়ে কিন্তু হাত এবার নাড়াইছে প্রত্যক্ষদর্শী যারা আমরা দেখেছি, সবাই দেখছেন আপনারা কি সুন্দর। অর্থাৎ উনি যখন মঞ্চে উঠতেছেন তখন থেকে শুরু করে ওনার প্রতিটা কথা মনে হয় কবিতার ছন্দের মতো, তখন আমরা কিন্তু উদ্বুদ্ধ হয়ে যাই। এই পুলিশ, কারণ রাজাবাড়ি পুলিশ কিন্তু 7ই মার্চ আমরা এই দায়িত্ব পালন করি, যার ফলে আমাদের প্রথম থেকে প্রস্তুতি যে আমাদের উপর আক্রমণ হতে পারে, আমরা যেন মানসিকভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করি। সেই প্রস্তুতি আমরা কিন্তু, এই যে আপনি বলছেন কথা সঠিক, আমরা অনেক সময় আমার বন্ধুর আকারে রাজনৈতিক বন্ধুদের সাথে আমরা ঐক্যবদ্ধ চলছি। আমরা আগেও বলছি আমি একটা রাজনৈতিক বন্ধুর মতো, কারণ তৎকালীন ঢাকা জেলার নয়, ঢাকা নগর আওয়ামী লীগের সভাপতি ছিলেন গাজী গোলাম মোস্তফা সাহেব। তো উনার ছেলের সাথে আমার বন্ধু হয়ে গেল, কারণ ওনার আব্বা তো আমার বয়সে বড় মুরব্বী, ওনার ছেলের সাথে বন্ধু হইলো, কারণ টাইম টু টাইম সে আমার সাথে যোগাযোগ করতো। আমি মিছিলে যেতাম, বঙ্গবন্ধু বাসায় যেতাম, পল্টনে যেতাম। সে কিন্তু সর্বপ্রথম আমি 25শে মার্চ এই 206 নিউ সার্কুলার রোডে আমার ওয়ার্ল্ডলেস অফ যে ব্যারাকটা ছিল সেখানে আমি অবস্থান করতেছিল। আমি চীনে মৌচাক মার্কেটের পাশে কিন্তু 206 নিউ সার্কুলার রোড, 3 তলা বিল্ডিং ছিল। ওইখানে ওই মিছিল থেকে এসে, বঙ্গবন্ধু বাসা থেকে এসে ওইখানে অবস্থান করি, খাওয়া দাওয়া করি, করে একটু বেরোলাম। কিন্তু এই মুহূর্তে কিন্তু তাড়াহুড়া করে সে সংবাদটা আমাকে প্রথম জানায় যে আমি ক্যান্টনমেন্ট থেকে আসছি। আমি সংবাদ পাই যে ক্যান্টনমেন্ট শ্বাস রোগ, ওরা কিছুক্ষণের মধ্যেই রাজারবাগ বা ঢাকা শহর আক্রমণ করবে। এই যে একটা সংবাদ আমরা আসার পরে কিন্তু আমরা আরো উদ্বুদ্ধ হলাম। আমরা বিশেষ করে প্রথমত আমরা 25 থেকে 30 জন যারা ছিলাম, আমরা দৌড়ে ইউনিফর্ম পরে রাজারবাগ আসতাম। রাজারবাগ তখন কিন্তু পুলিশ লাইনে রুল করা হচ্ছে, সেই রুল করে এর মধ্যে প্রকাশ্যভাবে বললাম এই ধরনের ঘটনা, সবাই তাৎক্ষণিকভাবে মানসিকভাবে প্রস্তুতি নিল আমরা প্রতিরোধ করবো। কারণ একটা জিনিস বললেই হয়ে যায় না, এটা মানসিক প্রস্তুতি হলো সবচেয়ে বড় প্রস্তুতি, যার জন্য তখন যুদ্ধ করতে গেলে অস্ত্র দরকার। তখন আমরা ছুটলাম আর এই মফিজের কাছে, ওনার কাছ থেকে সংক্ষিপ্ত বলছি যে ওনার কাছে জোর করেই আমরা অস্ত্রাগারের চাবি নিয়ে আসছি, এবং যেটা অস্ত্রাগার খুলে আমাদের মধ্যে বন্টন করি, প্রত্যেকের পজিশন নিতে চলে যায়। আমরা জানি একটা রুট চামিলিবাগ হয়ে শান্তিনগর হয়ে বেলি রুট হয়ে চললো, একটা ঠিক এই দিকে আপনার শহীদবাগ হয়ে মালিবাগ হয়ে মগবাজার হয়ে হোটেল কি বলা হয় ইস্কাটন হয়ে যেটা পাক মোটর বর্তমান বাংলা মোটর, এই পথ ধরে অনুসরণ করলো এবং পজিশন নিতে। আমাকে তো রাস্তার পাশে বিল্ডিং এর ছাদে অথবা কারো বাসা বাড়িতে নেওয়া অবস্থা নেই, দেওয়ালে আড়ালে। আমাদের একটা পক্ষ সেদিন কিন্তু চামিলিবাগে বর্তমানে যারা ইস্টার্ন প্লাস মার্কেট আছে, এটা কিন্তু ডন হাই স্কুল ছিল। এখানে ডন স্কুল হাই স্কুলের ছাদে 10-12 জন আপনাদের মতো বন্ধুরাই ওদিকে উঠানো সহযোগিতা করছে, ওরা ওইখানে পজিশন নেই। এবং সবচেয়ে বড় জিনিস যেটা আপনি বলতে, একটার সাথে একটা সম্পৃক্ত আছে, কারণ আপনারা যে ব্যারিকেড গুলো দিলেন, ব্যারিকেড গুলো কিন্তু আমাদের পুলিশের সহযোগিতায় আপনারা কিন্তু ব্যারিকেড গুলো দিয়েছেন জায়গায় জায়গায়। কারণ আমাদের চামিলিবাগ ব্যারিকেড ছিল, মগবাজার ব্যারিকেড ছিল, মালিবাগের ব্যারিকেড ছিল, শান্তিনগরের মুড়ে ছিল। এটাই সঠিক। ব্যারিকেড দেওয়ার অর্থ হলো পাকশনারা আসবে,
তাদের গতি বাধা দেওয়া, উনি আসলে নামতে হবে, ব্যারিকেড অপারেশন করতে পারবে, ততক্ষণে আমাদের পুলিশের এরা বা এরা একটা কিছু করতে পারে। অ্যাকর্ডিংলি তাই হলো। কেননা যখন চামিলিবাগের সামনে, ডন হাই স্কুলের সামনে ব্যারিকেডে এসে গাড়িগুলো বহরটা এটা থামলো, থাইমে দেখতে গেল ব্যারিকেড, এবং ব্যারিকেড অপারেশন করার জন্য 8-10 জন কৌশল তত্ত্বপক্ষে নামছে, সরাচ্ছে। আর ঠিক এই মুহূর্তে ডন হাই স্কুলের ছাদ থেকে আমাদের পুলিশের রাইফেল 303 রাইফেল দিয়ে তাদের বিরুদ্ধে টাক করে তাৎক্ষণিকভাবে প্রথম বডিটি নিক্ষিপ্ত করে, এবং তাৎক্ষণিকভাবে 2 জন পাক সেনা নিহত হয় এবং অনেকে আহত হয়। এই শুরু হয় যুদ্ধ, তুমুল যুদ্ধ, আকাশ বাতাস কম্পমান। আমরা রাইফেল থেকে এই একটার পর দুইটা দেখে দেখে টার্গেট করে ছুটছি, আর ওরা তো কোনো দেখাতেই নাই, গুলি আসে ছাড়ো, বিল্ডিং এ মারো, অমুক মারো, যেদিকে সেদিকে মারছে। আমি তখন অলরেডি স্টেশনে, আমি কি করব? আমি তো একটা হতবাক হয়ে ঘটলাম। আমার তো তখন একটা গুরু দায়িত্ব, বঙ্গবন্ধু কথার আগেই বললাম, তুমি যে যেখানে থাকো না কেন তোমার উপর একটা দায়িত্ব আছে। উনি নির্দেশ দিয়ে দিছে। আমার প্রশাসনটা তখন তো কেউ আসবে না, আমার তখন অপেক্ষা করার তখন জু নাই। আমি তো আক্রান্ত, আমরা পুলিশ, আমরা প্রতিরোধ করে তুলছি। এই সংবাদটা যদি সারা বাংলাদেশকে জানাই দিই, তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রতিটা জেলা এবং সাব ডিভিশনে, তাহলে তো এরা প্রতিরোধ করতে পারবে এবং আরো মারামারিটা কম হবে, তাই না? সেই প্রেক্ষিতে আমি একটা ইংরেজি বার্তা সমস্ত পূর্ব পাকিস্তানের প্রতিটি জেলা এবং সাব ডিভিশন বোর্ডে পৌঁছে দিই। সেই বার্তাটি ছিল, যেটা ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে এখনো আছে। এই যে 25 মার্চের ব্যাপারে আমি কিন্তু একটা সাক্ষাৎকার দিয়েছিলাম দৈনিক আজাদ পত্রিকা 6, 7 এবং 8 ধারাবাহিকভাবে। দৈনিক আজাদ পত্রিকা সেটা আসছিল স্বাধীনতা আন্দোলনের রাজারবাগ, এবং সেটা আমার সম্পর্কে ভালো লিখছে যে শাহজাহান দস্যু বাহিনীর খাঁচা থেকে ছাড়া পেয়ে শাহজাহান মাতৃমুক্তির জন্য প্রাণ উৎসর্গ করেছিল। কথা কিন্তু সরাসরি। আরেকটা লিখছে তিনি মেঘালয়ে যান, যুদ্ধ করে চলে আসেন 25 মার্চ। তারপরে ওইখানে দেখেন আমি তখন ওয়ারলেসে যে মেসেজটা ছাড়লাম সব পূর্ব পাকিস্তানে, সে মেসেজটা ছিল, বেস ফর অল স্টেশনস অফ ইস্ট পাকিস্তান পুলিশ, কিপ লিচিং ইন ওয়াচ, উই আর অলরেডি আন্ডার অ্যাটাক বাই পাক আর্মি, ট্রাই টু সেভ ইউর সেলফ ওভার এন্ড আউট। এই মেসেজটা আমি সমস্ত পূর্ব পাকিস্তান তৎকালীন দিনে 19টা জেলা ছিল, 19টা জেলায় আমি ট্রান্সলেট করি এবং অন্যান্য সাব ডিভিশনগুলোতে। এখানে তাই দেওয়ার পরে আমি এখানে টিকতে পারি না, কারণ বন্ধ করার জন্য আমি, আমার সহযোদ্ধা ছিল অলরেস মণি, তাকে নিয়ে আমরা 4তলার ছাদে যাই। 4তলার ছাদে থেকে কিন্তু আমরা সমস্ত গুলা দেখতে পেলাম। এখানে ওরা পাক সেনা কি করছে, ওরা আমাদের প্রতিরোধের মুখে রাত 2টা পর 2:30 পর্যন্ত ওরা ঢুকতে পারে নাই, যার ফলে ওরা আরো ক্ষিপ্ত হয়ে গেল যে সামান্য 303 পুলিশ এসে আমাদের উপর আক্রমণ করে। এই সময় যখন কমান্ডার ইন চিফ ওরা পাচ্ছে, তখন এরা ক্ষিপ্ত হয়ে যাবে, আরো রিএনফোর্সমেন্ট পাঠায়, আরো ইকুইপমেন্ট পাঠায়। পাঠানোর পরে রাত 2:30টার দিকে আমাদের রাজাবাগের 5টা ব্যারাক ছিল, আগুন ধরিয়ে দেয়। 2টা যে গেট ছিল, গেট 2টা আপনার দেয়া কি বলা হয়, ট্রেন দিয়ে ভাই গেছে, ভেঙে ভিতর ঢুকে এলু পাতা দিয়ে ব্রাশ ফায়ার আরম্ভ করছে। তাৎক্ষণিকভাবে 100 থেকে 150 পুলিশ সদস্য সেখানে প্রাণ দিয়ে দেয়। তারপর শেষ পর্যায়ে আমরা টিকতে পারিনি। প্রায় 4টার দিকে আমরা দেখলাম যে আমরা এখানে টিকার মতো না। তখন কিন্তু আমরা, আমার যে মধ্যে 50-60 জন ছিল, অনেকেই চলে গেছে, নিচে নামে গেছে পাইপ বাইসা 4তলার ছাদ থেকে। আর আমরা 5 জন তখন একটা পানির ট্যাঙ্কি নিচে আশ্রয় নিই। ভোরবেলা সেই ট্যাঙ্কি থেকে আমাদের নিয়ে এসে আমাদের উপর আরম্ভ হয়ে টর্চার। আমাদের নির্মমভাবে টর্চার চলছে। আমার এমনভাবেই যে 28শে মার্চ পর্যন্ত অমানসিকভাবে আমাদের উপর নির্যাতন করে, রাইফেল দিয়ে পিটায়, হকি স্টিক দিয়ে পিটায়, বুট দিয়ে পিটায়, শোল্ডার ধরে আসানায়, নাকে মুখে রক্তে ফিনকির মতো জ্বলে। এই অবস্থা 28শে মার্চ পর্যন্ত এই রাজাবাগ পুলিশ লাইনে আমি আটক ছিলাম, প্রায় 150 পুলিশ সদস্য সহ। তোর মধ্যে 20 থেকে 30 জন। রাজাবাগের ক্যান্টিন ছিল, রাজাবাগের মেস ছিল, বয় বাবুর্চি ছিল, সব মিলে প্রায় আমরা 150 লোক আমরা আটক করি। 28শে মার্চ বেলা 3টার সময় আমাদেরকে চৌধুরী এসপি উনার জিম্মায় নিয়ে যায় এবং বলে আমার 29শে মার্চ মিলবেকে অবস্থান করার জন্য। আমি এখানে একটা কথা বলবো যে আজকে অনেকে অনেক ধরনের কথা বলে, গণহত্যা, 25শে মার্চ কি হয়েছে, কেউ 1 লক্ষ বলে 10,000 ইত্যাদি। আমার মুসলমান, আমার প্রত্যক্ষভাবে আমি একটা হিস্ট্রি দিব, কে বলে একটা অ্যামাউন্ট দিব, যেটা সংখ্যা দিব, সেই সংখ্যাটা হলো
29শে মার্চ আমার স্বচক্ষে আমার সহযোগিতা সহ দেখলাম যে সূত্রাপুরে যে লোহার পুলটা আছে, যে ক্যানেলটা আপনার গ্যান্ডারের থেকে বুড়িগঙ্গা অতিক্রম করছে, সেখানে উপরে নিচে পানিতে যে অবস্থা লাশ পড়ে আছে, হাত পাও বাঁধা, পচা পচা গলিত। আমার মনে আছে 25, 26, 27, এই 28 পর্যন্ত 4 দিন রাত্রে এক করতে অন্তত 15 থেকে 20 হাজার লাশ তো এখানেই পড়ে আছে, যেটা পানিতে বাইশে বুড়িগঙ্গা যাচ্ছে। ধন্যবাদ ধন্যবাদ শাহজাহান মিয়া। আমরা একটু আমাদের সাথে একজন দর্শক আছে টেলিফোনে, আমরা একটু ফোনটা নেই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে শহীদ বলছিলাম। জি বলুন। আজকের এই দিনটি 1970 সালের 25শে মার্চ, এই মুহূর্তটা কিন্তু অত্যন্ত ভয়াবহ মুহূর্ত। চারদিকে আপনি শুনবেন মানে বাঙালিদের কান্না, মেয়েদের কান্না, ছেলেদের কান্না, হত্যা করা হচ্ছে। বিশেষ করে আমি চট্টগ্রামে মাগরিবের নামাজের পর থেকে, অথবা ঢাকাতে রাত্রে হয়েছেন, রাত্রে মধ্যরাতে হয়েছেন, কিন্তু চট্টগ্রাম কিন্তু মাগরিবের নামাজের পর থেকে আপনার বাঙালিদের উপরে বিহারিরা বের হয়ে মানে ওদের বাড়ি থেকে পল্লী থেকে বের হয়ে বাঙালিদের উপরে আক্রমণ করেছে। বাঙালি শিশুদেরকে মারছে, মহিলাদেরকে মারছে, সবাইকে মারা হয়েছে। সুতরাং আমি বলছি এই যে বিষয়গুলো, মানে 3 মাসের শিশু, 7 মাসের শিশু, মানে এদেরকে মারা হয়েছে, এইগুলি একটু সংকলন বাবার প্রশ্ন হচ্ছে, এগুলি মানে গণহত্যা দিবস হিসেবে যে একটা আন্তর্জাতিক ভাবে বা জাতীয়ভাবে করার ব্যবস্থা নিচ্ছেন, এবার এদের জন্য সাধুবাদ জানিয়ে বলতে যাচ্ছি, ওগুলি সংরক্ষণ করা যাবে কিনা, সংরক্ষণ একটা ব্যবস্থা করা যাবে। ধন্যবাদ ধন্যবাদ। আমি সুলতান আপা আপনার কাছে আসবো। যেটা উনি বলছেন যে এই দলিলগুলো সংরক্ষণ করা, যে প্রমাণগুলো আছে, এবং আমাদের যদি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করতে হয় গণহত্যার জন্য, তাহলে কিন্তু প্রমাণাদি দাখিল করতে হবে। দালিলিক প্রমাণটা খুবই একটা জরুরি। সরকার বলছে যে কাজ শুরু হয়েছে, করছে, কিন্তু 46 বছর ইতিমধ্যেই পার হয়ে গেছে। আপনি কি মনে করেন? যে আমার কথা হলো যে যদি সরকার, হ্যাঁ 46 বছর পার হয়ে গেছে, তারপরেও যখন রাষ্ট্রীয়ভাবে এটার একটা ঘোষণা এসেছে, সেটার জন্য দর্শকের মতো আমিও তাদেরকে সাধুবাদ জানাবো, এবং নিশ্চয়ই এটা একটা শুরু বলেই আমি মনে করতে চাই। এখন তো টেকনোলজি এত উন্নত হয়ে গেছে, এবং যেভাবে মানুষজন এটার প্রতি একটা আগ্রহ প্রকাশ করছে, মানুষজন এটা নিয়ে একটা নিজের কাজ বলে মনে করছে। আমি যতজনের সঙ্গে আজকে কথা বলেছি সন্ধ্যা থেকে, আমার মনে হয় সরকার যদি সত্যিকারই আন্তরিকভাবে চেষ্টা করে, এই দালিলিক প্রমাণগুলি জোগাড় করা কিন্তু সেরকমভাবে কঠিন হবে না। বিশেষ করে আমাদের তো আন্তর্জাতিক অপরাধ যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে তো অনেক তথ্য, অনেক দলিল, অনেক প্রমাণাদি আমরা নিয়ে আসতে পেরেছি, বিচারও সম্পন্ন হয়েছে। সেখানে মানে এই ট্রাইব্যুনালের মাধ্যমে এটা যে একটা গণহত্যা ছিল সেটারও প্রমাণ পাওয়া গেছে। আইনগতভাবেই বলি, টেকনিক্যালি বলি, সেগুলি সমস্তই কিন্তু মোটামুটি ভাবে একটা সম্পন্ন করতে পেরেছি আমরা। কাজে এখন যদি সরকার জোরে সোরে লাগে, আন্তরিকভাবে লাগে, আমার মনে হয় যে এটা তাদের খুব বেশি বেগ পেতে হবে না এই প্রমাণগুলি সামনে তুলে ধরার জন্য, যে এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হওয়ার জন্য যে এটা একটা গণহত্যা হয়েছিল। আমি শুধু একটুখানি যোগ করতে চাই, আপনি পুলিশের কথা বলছিলেন, যে আমি তো ইপিআর এর কথা, তদানীন্তন ইপিআর এর কথা বলছিলাম। ওরা কিন্তু 27 তারিখ ভোরবেলা পর্যন্ত যুদ্ধ চালিয়ে গেছে, এবং আস্তে আস্তে করে যে সীমিত হয়ে গেল, আমার বাবা তখন বললেন যে বোধহয় শেষ হয়ে গেল। এবং এখানে একটুখানি বলি, কথা বলতে বলতে মনে এলো, 27 তারিখ যখন কারফিউ তুলে নেওয়া হলো, তখন আমার মা, আমরা কিন্তু হেঁটে একটু বার হলাম, যে কি অবস্থা দেখি। ও যে খোকনের কথা বললাম, ব্রিজের উপরে লোকজন আরো পড়েছিল, মৃতদেহ পড়েছিল, এবং বঙ্গবন্ধুর বাড়ির সামনে দিয়ে যখন গেলাম, দেখা গেল বঙ্গবন্ধুর বাড়ির যে বড় গেটটা, সেখানে গুলির চিহ্নগুলি রয়েছে, এবং একটা ট্রাক দাঁড়ানো সেখানে। সেই সময় পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যরা বঙ্গবন্ধুর বাড়ি থেকে কিন্তু সমস্ত কিছু এনে ট্রাকে তুলছে, এবং একটা জায়নামাজ ধরে, আমি যখন পাশ দিয়ে যাচ্ছি, একটা জায়নামাজ ধরে একটা সৈনিক বলছে যে ও ক্যা মুসলমান থা, জায়নামাজ ভি রাখ দিয়া, মানে এই ধরনের কথাবার্তা পর্যন্ত বলছে। এবং এই যে তার জিনিসপত্রগুলি পর্যন্ত যে নিয়ে গেল, লুটতরাজের যে একটা মানে রাষ্ট্রীয় প্রক্রিয়া, সেটাও কিন্তু তখন থেকেই শুরু হয়েছে। যাদেরকে তারা জব্দ করতে চেয়েছে, শুধুমাত্র যে শারীরিক মানসিক কষ্ট দিয়েছে তারা, তাদেরকে উৎখাত করা, তাদেরকে যে কোনো ভাবে হোক তাদের নিশ্চিহ্ন করে দেওয়া, যে এথনিক ক্লিনজিং এর যে ব্যাপারটা ছিল, যেটা আওয়ামী লীগের সদস্যদের উপরে করতে চেয়েছে, হিন্দু সম্প্রদায়ের উপরে করতে চেয়েছে, অমুসলিম সম্প্রদায়ের উপরে করতে চেয়েছে, এবং বাঙালি মাত্রই তো তখন তারা শত্রু মনে করেছে। এই যে ভয়াবহ, এবং বাচ্চুর কথা শুনতে শুনতে মনে হলো, বাচ্চু
কারফিউ তুলে দেওয়ার পরে তখন তো মাত্র 4 ঘন্টার জন্য 4 বোধহয় ঘন্টা। করেছিল, তার পরবর্তী সময়ে যখন কারফিউটা তুললো, শাহাদাত চৌধুরী উদ্ভ্রান্তের মতন আমাদের বাড়িতে এলো। মানে শাহাদাত ভাই তখন আর কিন্তু মানুষের মতন আচরণ করতে পারছে না। মানে এই সমস্ত বিষয় টিষয় দেখে এই যে কথাটা বাচ্চু বলছিল যে মানসিকভাবে যে কিরকম একটা ট্রমার মধ্যে মানুষকে ফেলে দিল। এবং এখন আমার মনে হয় মুর্শেদ, আমি মনে করি যতদিন দেশে ছিলাম, আমরা তো জুনে দেশ ছেড়ে সীমান্ত পার হয়ে হাসপাতাল তৈরি করার কাজে চলে গেলাম, তার আগে পর্যন্ত ভোরবেলার দিকে আশপাশ থেকে যে করুণ স্বরে কোরআন পাঠের যে শব্দগুলি আসতো, তখন মনে হতো কি ওই কোরআন পাঠের মধ্যে দিয়ে তার একটি আরতি সেই মানুষটির, যে জানটা যেন তার বেঁচে থাকে। তো একটা মানুষ যখন সমস্ত কিছু বাদ দিয়ে শুধু প্রাণটা বাঁচানোর জন্য এরকম আকুল আকুতি প্রকাশ করতে পারে, কিংবা স্টপ জেনোসাইড ছবিটা যখন দেখি, এই যে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত হাঁটতে পারছেন না, হামাগুড়ি দিয়ে 4 হাত পায়ে দৌড়ে যাচ্ছেন যে আমার প্রাণটা বাঁচুক। মানুষকে যে এই জায়গায় নিয়ে আসা, এটা যদি গণহত্যার প্রমাণ না হয়, এটা যদি গণহত্যার জন্য স্বীকৃতির একটা কারণ না হয়, তাহলে আর কি হতে পারে? বাচ্চু, আপনি খুব সংক্ষেপে যদি এই আমি বিষয়টা add একটু- করবো না সাথে ওই যে দর্শক বললো যে দলিল প্রমাণাদি এগুলো 45 বছর 46 বছর পরে আজকে কিন্তু আমাদের বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অত্যন্ত ভালো একটি উদ্যোগ নিয়েছেন এবং একটি ঐতিহাসিক কাজ করেছেন। আসলে যে আমরা তো এতদিন গণহত্যা দিবস দাবি করে এসেছি, সামাজিকভাবে পালিত হয়েছে, কিন্তু রাষ্ট্রীয় স্বীকৃতি ছিল না। রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ার মধ্য দিয়ে আমি যুদ্ধাপরাধীর বিচার একটি, বঙ্গবন্ধু হত্যার বিচার একটি, এই যে পরপর 3-4টি ঘটনা এই জাতিকে অন্তত শুরু করার একটি কাজটি তো হয়নি। 75-এর পরে 96 পর্যন্ত আপনি যদি দেশে এবং বিদেশে দেখেন, তাহলে ইটস এ ফরগটন জেনোসাইড। এটা বিস্মৃত গণহত্যা, এটা খুব দুঃখজনক। 30 লক্ষ লোক মারা গেছে, ভুলিয়ে দেয়া হয়েছে। ঘুরিয়ে দেওয়া হয়েছে। আমি সেটাই বলছিলাম, নাই তো আপনাকে পাঠ্যপুস্তকে নাই, মিডিয়াতে ছিল না, কোনো কিছু ছিল না। কিছু চলচ্চিত্র, কিছু নাটক খুব স্বল্প আকারে চেষ্টা করেছে সবাই, কিন্তু ব্যাপারটাকে আনতে পারেনি। ওটা একটা যুদ্ধের মধ্যে শেষ হয়ে গেছে। কিন্তু যুদ্ধের বাইরে একটা বিশাল কাহিনী আছে, সেই ন্যারেটিভটা হচ্ছে গণহত্যা, তাই না? সেটি এখন সম্ভব যতটুকু আছে। আমি মনে করি যে বর্তমান সরকার এটিকে তাদের মধ্যে নিয়ে এসে, তাদের বিবেচনায় নিয়ে এসে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে, জাতীয় পর্যায়ে যেমন আমি মনে করি ভিজুয়াল, বিশেষ করে ফিল্ম এবং ভিডিওগুলি তৈরি করে তথ্য দিয়ে আমাদেরকে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের ফরেন মিনিস্ট্রি হতে, পররাষ্ট্র মাধ্যমে বিভিন্ন জায়গায় এবং সিভিল সোসাইটির মাধ্যমে বাঙালি এক্সপার্টিস যারা আছে তাদের মাধ্যমে এটি সরিয়ে দেওয়া জি, উচিত। আমাদের সময় প্রায় শেষ। শাহজাহান মিয়া, আপনার কাছে জানতে চাইবো যে আপনি ওই যে বঙ্গবন্ধুর যে ঘোষণাটি, সেটি কি ওয়ারলেসে আপনি এর আগে আপনি বলেছিলেন মনে হয় একটা অনুষ্ঠানে, সেটা কি আপনি শুনেছিলেন বা সেটার ব্যাপারে কি কিছু বলতে পারেন? বঙ্গবন্ধু বাসার তখনকার বঙ্গবন্ধুর যে রাজনৈতিক সচিব ছিলেন, এই কথাটা মনে হয় আমার সঙ্গে জেনে হাজী গুলাম মুর্শেদ সাহেব, জি 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 জি, উনি বলছিলেন। উনি বলছিলেন। হ্যাঁ, এই কথাটা উনি বলছিলেন। উনি ধন্যবাদ। যেদিন আমাদের- বন্দী ছিলেন, আমাদের, হ্যাঁ, হ্যাঁ, উনি বন্দী জি, জি। হয়েছিলেন। ওই রাতে। আমাদের সময় শেষ, বঙ্গবন্ধুর বন্ধু। আমরা সময় শেষ। আমরা আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও 71-এর সেই 30 লক্ষ বীর শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আমাদের এই গণহত্যাকে আন্তর্জাতিক স্বীকৃতি পাবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাইকে শুভেচ্ছা। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।